প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টির ধারাবাহিক আলোচনা আমি শুরু করেছিলাম। 3টা পর্ব অলরেডি আমি ক্লাস নিয়েছি। যারা ওই 3টা পর্ব মিস করেছো অবশ্যই আগে ওই 3টা পর্ব দেখে নাও। আজকে চতুর্থ পর্বে আমরা বেসিক্যালি মুক্তিবেগ নিয়ে আলোচনা করব। মুক্তিবেগ, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। ওকে, মুক্তিবেগটা হচ্ছে, এটা বিজ্ঞানীরা নির্ণয় করেছেন পৃথিবীর জন্য বা যে কোনো গ্রহের পৃষ্ঠের জন্য একটা নির্ধারিত মুক্তিবেগ থাকে। মুক্তিবেগ হচ্ছে সেই বেগটা যে বেগে তুমি যে কোনো বস্তুকে যদি আকাশের দিকে নিক্ষেপ করো বা খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে ওই বস্তুটা মহাশূন্যে হারিয়ে যাবে এবং আর কখনোই ফিরে আসবে না। সেটা পৃথিবী পৃষ্ঠ হোক বা যে কোনো গ্রহ পৃষ্ঠই হোক, যে বেগে লঞ্চ করলে বা যে বেগে উৎক্ষেপণ করলে বা খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একটা বস্তু মহাশূন্যে হারিয়ে যেতে পারে আর কখনোই ফিরে আসে না, সেই বেগটার নাম হচ্ছে মুক্তিবেগ। তো প্রত্যেকটা গ্রহ পৃষ্ঠের জন্য এরকম পার্টিকুলার একটা বেগ আছে, যেটাকে আমরা ওই গ্রহের জন্য মুক্তিবেগ বলি, যেই বেগে নিক্ষেপ করলে বস্তুটা আর কখনোই ফিরে আসতে পারে না। তো এই মুক্তিবেগটা গেইন করার জন্য আগে আমরা দেখব যে এই মুক্তিবেগটা কিভাবে জেনারেট হয়, কোন প্রসেসে। যেমন আমরা যখনই কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে চাই, বস্তুটার উপর আমাদের একটা বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ করে তাকে ছুঁড়ে মারতে হয়। তার মানে এই বল প্রয়োগ যখন তুমি করছো, তখন তুমি কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটার উপরে একটা ওয়ার্ক করছো এবং এই ওয়ার্কটাই পরবর্তীতে একটা কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার্ড হয়, যেই কাইনেটিক এনার্জির মধ্যেই আসলে ওই বেগটা আছে, যে বেগটা তার দরকার মহাশূন্যে হারিয়ে যাবার জন্য। তো আমরা যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি, তখন তার উপর আমরা যে ওয়ার্কটা করি, সেই ওয়ার্কটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিআর। আর থেকে এখানে দিব আমরা ইনফিনিটি অবধি। কেন? কারণ আমরা এখানে ভূপৃষ্ঠের উপরে থাকা বস্তুকে, যেহেতু আমরা পৃথিবীতে আছি, তুমি যে গ্রহের হিসাব করবা সেই গ্রহের জন্য করব। যেহেতু আমরা পৃথিবীর সাপেক্ষে হিসাবটা করছি, তো পৃথিবীর ভূপৃষ্ঠে ধরো সে আছে এবং সেখান থেকে তাকে অসীমে কোনো একটা জায়গায় পাঠাতে হবে, যে জায়গাটা আমরা রিচ করতে পারি না, যেটা মহাশূন্যের কোনো একটা জায়গা। যেহেতু সে হারিয়ে যাবে, এই জন্য আপার লিমিটটা অসীম নিতে হবে। আর এই ইন্টিগ্রেশনের এই চেহারাটা তুমি জানো কখন হয়। পঞ্চম অধ্যায়ে আমরা শিখেছি যে কাজ দুই প্রকার হয়, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, একটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তো এটা কিন্তু সেই পরিবর্তনশীল বল দ্বারা কাজের সেই ফর্মুলা। সো এফ এর জায়গায় আমরা দিয়ে দিব gmm ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু dr। এখানে লিমিট থাকলো আর থেকে ইনফিনিটি অবধি। তো gmm r টু দি পাওয়ার -2 হয়ে যাবে উপরে উঠে আসলে। এবং এই ধরনের ইন্টিগ্রেশন তুমি কিন্তু এর আগেও দেখেছো, আমি কিন্তু দেখিয়েছি এই ধরনের ইন্টিগ্রেশনগুলো। তো এই জন্য ওটাকে আমি আর ভাঙছি না, আর টু দি পাওয়ার -2 কে ইন্টিগ্রেট করলে সরাসরি -1/r এটা আমি লিখছি। কেন কি এই ধরনের ইন্টিগ্রেশন অবশ্যই আমরা আগে দেখেছি। তো gmm -1/∞, এবার মাইনাসে মাইনাসে প্লাস হইল 1/r। তাহলে কি দাঁড়াচ্ছে? gmm ডিভাইডেড বাই ক্যাপিটাল R। তাহলে আমরা যদি পার্টিকুলারলি ভূপৃষ্ঠের কথা বলি, তো ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটা বস্তুকে আমরা যদি অসীমে পাঠাতে চাই বা মহাশূন্যে তাকে হারিয়ে দিতে চাই, সে মহাশূন্যে হারিয়ে যাবে, এটা যদি আমরা চাই, তাহলে এই বস্তুটার উপরে এই অ্যামাউন্টে ওয়ার্ক করতে হবে। দ্যাট ইজ W ইকুয়ালস টু gmm ডিভাইডেড বাই R। তো এখানে আমি আগেও একটা কথা বলেছি যে যে উচ্চতাগুলোতে আমরা হেঁটে রিচ করতে পারি না বা সহজে আমরা সেখানে যেতে পারবো না, অসীমে কোনো একটা জায়গা, সেই সমস্ত জায়গায় রিচ করতে গেলে যে সূত্রটা যে তুমি নিয়ে আসলে, এটা ডিরেক্ট লেখার বদলে একটু যদি তুমি ইন্টিগ্রেশনটা দেখায় দাও তোমার রিটেন পরীক্ষাগুলোতে, তাহলে কিন্তু মার্ক পাওয়াটা সহজ হবে। সেক্ষেত্রে মার্ক কাটার কোনো লাইন কিন্তু থাকবে না। এই জন্য এই দেখো, যেহেতু তুমি অসীমে পাঠাচ্ছ, অসীমে প্রেরণ করছো, এই জন্য ইন্টিগ্রেশনটা অবশ্যই দেখাই দিবা, তাহলে তোমার জন্য সেটা ভালো। তো তুমি জানো যে এবার এই ওয়ার্কটাই বস্তুতে একটা কাইনেটিক এনার্জি সৃষ্টি করবে। তো এবার এখানটায় gmm ডিভাইডেড বাই r যদি আমি লিখে দিই, হাফ mve স্কোয়ার, অ্যান্ড ফাইনালি ve ইকুয়ালস টু দাঁড়ালো 2gm ডিভাইডেড বাই r। এই হচ্ছে আমাদের সেই মুক্তিবেগের ইকুয়েশন।
এবার এইটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন আগায় নিয়ে যাই, তাহলে 2gm ইন্টু আর ডিভাইডেড বাই আর স্কোয়ার, একটা এক্সট্রা আর আনলাম, ওই আরটা দিয়ে আবার নিচে ভাগ হলো। এখন তুমি জানো জিএম ভাগ আর স্কোয়ার মানে আবার হচ্ছে ছোট জি, তার মানে এইটাও কিন্তু একটা ইকুয়েশন এখানে হতে পারে মুক্তিবেগের জন্য। তাহলে 2gm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর যেমন একটা ইকুয়েশন হতে পারে, 2 স্মল জি আর এটাও কিন্তু একটা ইকুয়েশন হতে পারে মুক্তিবেগের জন্য, এই দুইটা ইকুয়েশন। এখন পৃথিবীর জন্য তুমি যদি এখানে মানটান ঠিক মতো বসায় দাও, 2 × 9.8 6.4 ইনভার্স 6 রুট ওভার আনসার যদি করো, ভূপৃষ্ঠের জন্য এই মানটা আসে 11,200 মিটার পার সেকেন্ড অথবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা ভূপৃষ্ঠের জন্য। সো এভাবেই তুমি যে কোনো গ্রহ পৃষ্ঠের জন্যই কিন্তু মুক্তিবেগ বের করে ফেলতে পারতেছো। এবং তুমি দেখতে পাচ্ছ যে মুক্তিবেগ কিন্তু আসলে বস্তুর যে ভর এটার উপর ডিপেন্ডেন্ট না, বস্তুর ভর কোনো জায়গায় উল্লেখ নাই, এখানে আছে ওই গ্রহের ভর, ওই গ্রহের ব্যাসার্ধ বা ওই গ্রহের গ্র্যাভিটি, এগুলো আছে। বস্তুর ভর কিন্তু মুক্তিবেগটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। আর পৃথিবীর এই মানটা মুখস্থ রাখবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কারণ তোমার এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে যত প্রশ্ন আসে বোর্ডে বা তুমি অ্যাডমিশন টেস্টের কথা বলো, 90% প্রশ্নই কিন্তু মুক্তিবেগ এবং এরপরে যেটা পড়াবো স্যাটেলাইট, এই দুইটা টপিককে কম্বাইন করে আসে। এই জন্য মুক্তিবেগ অ্যাজ ওয়েল অ্যাজ স্যাটেলাইট দুইটা টপিকই তোমার ভালোভাবে প্রপার বেসিক জানতে হবে, দেন এগুলোর উপরে কোশ্চেন সলভ করতে হবে। আমি অবশ্যই করাবো, সেটা তুমি দেখতে পারবা। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী থাকো। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি, কিছু ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত আছে, আমি এখানেই লিখছি। অনুসিদ্ধান্তগুলো অবশ্যই তোমার জানতে হবে, কারণ এই অনুসিদ্ধান্তের উপরে তোমার জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবন আসতে পারে, এমসিকিউতে প্রশ্নগুলো দিতে পারে, তারপরে অঙ্কের মধ্যে মধ্যে কাজে লাগতে পারে। এই জন্য অনুসিদ্ধান্তগুলো অবশ্যই প্রপারলি তোমাকে জানতে হবে। যেমন আমরা যদি 1 নম্বর বলি, ভি স্কোয়ার লেস দেন ভি স্কোয়ার বাই 2, এই যে একটা বেঞ্চমার্ক ভি স্কোয়ার লেস দেন ভি স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে আমরা যদি 7.91 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম বেগে বস্তুকে লঞ্চ করি ভূপৃষ্ঠ থেকে, তাহলে এই বস্তুটা যেটা হবে উপবৃত্তাকার পথে, দিস ইজ ইম্পর্টেন্ট, উপবৃত্তাকার পথে ভূপৃষ্ঠ ছেড়ে যাবে এবং আবারও কিছু সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। আমি সংক্ষেপে লিখলাম, তুমি অবশ্যই সুন্দর করে খাতায় লিখবে। যদি ভি স্কোয়ার লেস দেন ভি স্কোয়ার বাই 2 হয়, অর্থাৎ আমরা যদি 7.91 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম বেগে লঞ্চ করি, তাহলে বস্তুটা উপবৃত্তাকার পথে ভূপৃষ্ঠ ছেড়ে যাবে এবং কিছু সময় পরে সে কিন্তু আবারও ভূপৃষ্ঠে ফিরে আসবে। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেন 2 নাম্বার, আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2 এই বেগে লঞ্চ করি, মানে এক্স্যাক্টলি 7.91 কিলোমিটার পার সেকেন্ড বেগে আমরা লঞ্চ করি, তাহলে আমাদের এই যে বস্তুটা যেটা আছে, এই বস্তুটা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়ে যাবে। 7.91 কিলোমিটার পার সেকেন্ড বেগে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে তাকে লঞ্চ করি, সেটা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে এবং চাঁদের মতো একটা স্যাটেলাইটে রূপান্তরিত হয়ে যাবে। অবশ্যই মনে রাখার চেষ্টা করো। দেন ভি স্কোয়ার গ্রেটার দেন ভি স্কোয়ার বাই 2 যদি হয়, অর্থাৎ আমরা যদি 7.91 থেকে মোটামুটি একটা বেগ আমরা নেই, যে বেগটা 7.91 থেকে বেশি কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম, দিস ইজ ইম্পর্টেন্ট। 7.91 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা বেশি, বাট 11.2 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা যদি কম হয়, তাহলে এই বস্তুটা কিন্তু তখন উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। আগেরটা ছিল বৃত্তাকার কক্ষপথে, এবার হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে এই বস্তুটা পৃথিবীকে সারাউন্ড করতে থাকবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যদি হয় ভি ইকুয়ালস টু ভিই, মানে আমরা যদি এক্স্যাক্টলি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে উৎক্ষেপণ করি, তাহলে সেই বস্তুটা কিন্তু একটা অধিবৃত্তাকার পথে ভূপৃষ্ঠ ছেড়ে যাবে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ সীমার বাইরে চলে যাবে। পয়েন্টগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করো। ভি ইকুয়ালস টু ভিই যদি হয়, মানে এক্স্যাক্টলি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি আমরা তাকে লঞ্চ করি, তাহলে সেটা অধিবৃত্তাকার পথে ভূপৃষ্ঠ ছেড়ে যাবে এবং আবারও মানে একেবারেই কি বলা যায় যে মাধ্যাকর্ষণ যে সীমাটা, এই সীমাটার বাইরে চলে যাবে। আমরা কখনোই তাকে আমরা কিন্তু দেখতে পারবো না।
আর একদম লাস্ট যে পয়েন্টটা, যদি ভি গ্রেটার দ্যান ভিই হয়, মানে আমরা যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা আরও বেশি বেগে লঞ্চ করতে পারি, তাহলে এই বস্তুটা একটা পরাবৃত্তাকার শেপে পরাবৃত্তাকার পথে ভূপৃষ্ঠ ছেড়ে যাবে এবং মহাশূন্যে হারিয়ে যাবে। মহাশূন্যে হারিয়ে যাবে, আমরা কখনোই আর তার দেখা পাবো না। এখন এই যে শেপগুলো, এই শেপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউর জন্য, তারপরে সৃজনশীলে 1 মার্কে আসতে পারে, তাছাড়া বিভিন্ন অঙ্কের মধ্যেও কাজে লাগতে পারে। আমাদের স্টুডেন্টদের মেইন সমস্যা হচ্ছে আমরা পড়ি কিন্তু আমরা সেটা প্রপারলি নোট করি না। যেমন আমরা যদি প্রপারলি একটা নোট না তৈরি করি, তাহলে এই যে এত এত ইনফরমেশন এত জায়গা থেকে আমরা কালেক্ট করছি, এত টিচারের কাছ থেকে বা এত প্ল্যাটফর্ম থেকে আমরা যে কালেকশন করছি, এই নোটগুলো আমাদের মাথায় থাকবে না যদি আমরা সেটা প্রপারলি খাতায় সুন্দর করে না লিখে রাখি। এত কিছু ইনফরমেশন কখনোই মানুষের পক্ষে মাথায় রাখা সম্ভব না। সেটা যখন বোঝানো হয় তখন আমরা ভালোই বুঝি, কিন্তু পরে আমাদের মনে থাকে না। এই জন্য একটা প্রপার নোট থাকা দরকার। স্মার্টফোনের এই যুগে, ডিজিটাল এই যুগে আমাদের হাতে লেখার অভ্যাসটা আসলে কমে গিয়েছে, কিন্তু এই অভ্যাসটা ধরে রাখতে হবে যতদিন তুমি স্টুডেন্ট আছো। যতদিন তুমি স্টুডেন্ট, যতদিন তুমি লার্নার, যতদিন তুমি শিখছো, অবশ্যই তোমাকে হাতে লিখতে হবে, নোট করতে হবে প্রপারলি, না হলে কিন্তু তোমার ব্রেনে সবকিছু মনে থাকবে না। 2 or 3 মান্থস তুমি বেমালুম ভুলে যাবে, তখন নিজে হতাশার মধ্যে পড়ে যাবে। এই জন্য যখন যা কিছু শিখছো, যা যা পড়ছো, অবশ্যই একটা প্রপার নোট রাখো, যাতে পরীক্ষার আগে রিভিশন করতে পারো, মাঝে মাঝে রিভিশন করতে পারো, কোথাও জার্নিতে যাচ্ছ রিভিশন করতে পারো, এবং সেটা তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে যেটা হয়েছে যে এই যে শেপগুলা, এই শেপগুলা নিয়ে তোমার দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। যদি তুমি কোনিক্সটা করে থাকো, হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে কোনিক্স নামে একটা জায়গা আছে, তো ওই কোনিক্সটা যদি তোমার প্রপারলি করা থাকে, তাহলে এই শেপগুলা নিয়ে তোমার কোনো সমস্যা নাই। আর যদি না করা থাকে, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি, যখন তুমি হায়ার ম্যাথে কোনিক্সটা করবে তখন তুমি এটা সম্পর্কে প্রপারলি জানতে পারবে। এটা বৃত্ত, তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা উপবৃত্ত, দেন এটা হচ্ছে একটা পরাবৃত্ত, আর এইটাকে যদি আমরা এভাবে দেখি, এইটাকে বলে হচ্ছে অধিবৃত্ত। তো এই বিষয়গুলো নিয়ে আসলে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে কোনিক্স যে চ্যাপ্টারটা, সেটার মধ্যে ডিসকাশন আছে। যারা এটা করেছো তারা অবশ্যই শেপগুলো নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ নেই, আর যারা করনি তারা অবশ্যই সামনে যখন কোনিক্সটা করবা তখন এই শেপগুলো সম্পর্কে তোমার একটা বিস্তারিত আইডিয়া চলে আসবে। তাহলে মুক্তিবেগ নিয়ে একটা প্রপার ধারণা আমি তোমাদেরকে দিলাম। এইটার প্রবলেমে আমরা যাবো একটু পরে, তার আগে আমরা একটু স্যাটেলাইট নিয়ে ডিসকাশনটা শুরু করি। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, এইটার নাম তুমি ডেফিনেটলি শুনেছো কোথাও না কোথাও, কখনো না কখনো তুমি অবশ্যই স্যাটেলাইটের নাম শুনেছো, কৃত্রিম উপগ্রহ। এবং স্যাটেলাইটের কাজগুলো কি? স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক উপরে অবস্থান করে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে এবং পৃথিবীর উপরে বিভিন্ন ডাটা, তথ্য উপাত্ত, এগুলো নিয়ে আসলে কাজ করে এবং আমাদেরকে অনেক কাজে হেল্প করে। কৃষিক্ষেত্রে হেল্প করে, শিল্পক্ষেত্রে হেল্প করে, ডেটা কমিউনিকেশন, মোবাইল নেটওয়ার্ক, তারপরে ওয়েদার রিপোর্ট, অনেক ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই স্যাটেলাইটগুলো হেল্প করে। বাংলাদেশেরও কিন্তু একটা স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, তুমি ভালো করেই জানো। তো এই স্যাটেলাইটগুলো, তারপর ডিশ অ্যান্টেনা, ডিশ লাইন যে আমরা দেখি, টিভি দেখি, এগুলোতে হেল্প করে। তো অনেক 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 ক্ষেত্র আছে, আসলে বলে শেষ করা যাবে না। তো স্যাটেলাইটগুলো আমাদের ওই সমস্ত জায়গায় আমাদেরকে হেল্প করে বিভিন্ন ডেটা দিয়ে, বা অনেক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমাদেরকে একটা সুন্দর রিপোর্ট দেয়, যেটাকে ইউটিলাইজ করে এই যে ঝড়গুলো যে আসে, বা এই যে ঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, সাইক্লোন আসে, টর্নেডো আসে, এটা আমরা আগে থেকে কি করে ওয়েদার ফোরকাস্টটা পেয়ে যাচ্ছি? ডেফিনেটলি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, বা স্যাটেলাইট যে জিআইএস, রিমোট সেন্সিং, এই যে ডেটা অ্যানালাইসিস, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। তো আমাদের এইচএসসি লেভেলে আসলে ওই জিআইএস, রিমোট সেন্সিং, ওই লেভেলে আসলে আমাদের এইখানে আলোচনাগুলো নেই, তবে কিছু স্পেশাল কিছু ইকুয়েশনস দিয়ে যাতে আমরা অঙ্ক করতে পারি বুঝে, সেই সংক্রান্ত কিছু আলোচনা আছে। যেমন আমরা যদি বলি যে কৃত্রিম উপগ্রহ, এটা নিয়ে আমরা একটু ডিসকাশন যদি শুরু করি। কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে একটা সার্টেন উচ্চতায় পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে থাকে, একটা সার্টেন উচ্চতায়। পৃথিবীর ব্যাসার্ধ ধরো আর, এবং এখান থেকে আরও এইচ উচ্চতায় এখানে একটা স্যাটেলাইট ধরো পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে। তাহলে এই স্যাটেলাইটের জন্য আমরা কি কি ইকুয়েশন পেতে পারি? একটা নির্দিষ্ট উচ্চতায় সে তোমার এটাকে যখন ঘুরবে, একটা নির্দিষ্ট দূরত্ব রেখে যখন ঘুরবে, অবশ্যই সেখানে তুমি জানো একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে এবং একটা সেন্ট্রিপেটাল ফোর্স থাকবে, যে দুটো সমান হতে হবে। সো এখানে GMM ডিভাইডেড বাই আর স্কোয়ার যদি আমরা লিখি, আর এখানে হচ্ছে MV স্কোয়ার বাই আর যদি আমরা লিখি, তাহলে দেখো এখান থেকে একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি GM বাই স্মল r। whereas স্মল r মানে হচ্ছে ক্যাপিটাল R প্লাস H, মানে একদম ভূকেন্দ্র থেকে হিসাবটা শুরু হবে।
তো এইটা যেটা আমরা পাচ্ছি এইটা হচ্ছে তোমার স্যাটেলাইটের রৈখিক বেগটা তুমি পেলে, যে স্যাটেলাইটটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীকে সারাউন্ড করছে সেই স্যাটেলাইটটার রৈখিক বেগ হচ্ছে এটা। তো রৈখিক বেগ পেলে আমরা কিন্তু ইকুয়ালি আমরা কিন্তু কৌণিক বেগও পেতে পারি, বিকজ আমরা জানি যে ভি ইকুয়ালস টু আর ওমেগা। তো এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে ভি ইকুয়ালস টু আর ওমেগা, তার মানে জিএম বাই আর রুট ওভার এখানে আর ওমেগা। তো আমরা যদি এখান থেকে একটু স্কোয়ার করি তাহলে জিএম ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর কিউব অ্যান্ড ফাইনালি ওমেগা ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর কিউব রুট ওভার। এটা তাহলে তুমি কি পেলে? এটা কিন্তু তুমি পেলে কৌণিক বেগ। তাহলে একটা স্যাটেলাইটের অলরেডি আমরা কিন্তু দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওই উচ্চতায় তার যে রৈখিক বেগ সেটা, এবং আরেকটা হচ্ছে ওই উচ্চতায় তার যে কৌণিক বেগ সেটা। এবার তুমি এখান থেকে আরেকটা রাশিমালা দেখতে পারো, সেটা হচ্ছে তার পর্যায়কাল অথবা আবর্তনকাল, উইচ ইজ ইম্পর্টেন্ট। পর্যায়কাল বা আবর্তনকাল বলতে আসলে আমরা যেটা বুঝি যে একবার পুরোটা ঘুরে আসতে যে সময়টা লাগে। তো তাহলে একবার পুরোটা যখন সে ঘুরে আসে সেটা হচ্ছে তার রৈখিক দূরত্ব ডিভাইডেড বাই রৈখিক বেগ। রৈখিক দূরত্ব বাই রৈখিক বেগ। তো যখন কেউ একবার ঘুরে আসলো তখন সে যেটা কভার করলো সেটা হচ্ছে 2 πr এবং রৈখিক বেগটা হচ্ছে v। তো তাহলে এখানে কিন্তু আরেকটা সূত্র জেনারেট হইল 2 πr প্লাস h, আমরা জানি ছোট r মানে r প্লাস h ডিভাইডেড বাই v। এটা কিন্তু স্যাটেলাইটের একটা আবর্তনকাল তুমি বলতে পারো, আবর্তনকালের একটা সূত্র। এবং আবর্তনকালের আরো একটা সূত্র হতে পারে, যেমন ধরো এই যে এখানে যেটা আসতেছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জিএম বাই আর কিউব। এখান থেকে যদি আমি আসি ওমেগা মানে কিন্তু 2 পাই বাই ক্যাপিটাল টি হোল স্কোয়ার জিএম ডিভাইডেড বাই আর কিউব। সো 4 পাই স্কোয়ার বাই হচ্ছে টি স্কোয়ার জিএম ডিভাইডেড বাই আর কিউব। তাহলে দেখো 4 পাই স্কোয়ার ইন্টু আর কিউব ডিভাইডেড বাই জিএম, এরকম একটা ইকুয়েশন আমরা আগেও দেখেছি যখন আমরা সূর্যের ভর বের করেছি সেই মোমেন্টে। তাহলে টি ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে 2 পাই আর কিউব ডিভাইডেড বাই জিএম। এইটাও কিন্তু তার আবর্তনকালের একটা সূত্র হতে পারে। তোমার যেটা খুশি সেটা তুমি ইউজ করতে পারো, বাট ডাটা দেখতে হবে যে ডাটাটার সাথে এটাকে ভালোভাবে কমপ্লাই করা যায় সেই ডাটা ইউজ করে তুমি মানে সেই সূত্র ইউজ করে তুমি করতে পারো। এটাও তোমার আবর্তনকালের সূত্র, আমি ডিটেল দেখালাম যে কিভাবে আসলো, এটাও কিন্তু একটা। আর আরেকটা ইম্পর্টেন্ট সূত্র এখান থেকে আসে, সেটাও দেখে রাখা উচিত। সেটা হচ্ছে এইখান থেকে বের হয় উচ্চতা। উচ্চতার যে ফর্মুলাটা, যেমন টি ইকুয়ালস টু তুমি দেখলে 2 পাই আর কিউব ডিভাইডেড বাই জিএম এর রুট ওভার। তো আমরা যদি এখানে হোল স্কোয়ার করি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার একবারে লিখলাম, এখানে আর প্লাস এইচ এর হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম, আর এর জায়গায় আর প্লাস এইচ। তো আমরা এখানে লিখতে পারি জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার ইকুয়ালস টু আর প্লাস এইচ এর হোল কিউব। তো আর প্লাস এইচ হোল কিউব এবার যদি আমরা এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে জিএম টি স্কোয়ার বাই হচ্ছে 4 পাই স্কোয়ার কিউবিক রুট হচ্ছে এই যে কিউবিক রুট, ওকে। অ্যান্ড ফাইনালি এইচ ইকুয়ালস টু জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার কিউবিক রুট মাইনাস আর। তাহলে এটাকে আরো সুন্দর করে লিখতে পারি কিভাবে, এইচ ইকুয়ালস টু GMT square divided by 4 pi square whole to the power 1/3 minus r. That's it. এই যে সূত্রটা, তাহলে প্রত্যেকটা সূত্র আমি কিন্তু এখানে বেসিক সহ তোমাকে দেখিয়েছি, এবং এখানে স্যাটেলাইটের রৈখিক বেগ, কৌণিক বেগ, আবর্তনকালের দুইটা সূত্র আমরা দেখলাম, এবং উচ্চতা, একটা সার্টেন উচ্চতা যখন সেটা থাকবে তখন হচ্ছে সেটা যে কত আবর্তনকাল কত বা তার রৈখিক বেগ কত, কৌণিক বেগ কত, প্রত্যেকটা ডিটেল কিন্তু আমি তোমাকে এখানে শো করলাম, এবং প্রত্যেকটা বেসিক কিন্তু আমরা এখানে দেখলাম। তো কেন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এটা তোমাকে বুঝতে হবে, কারণ বিগত সালগুলোতে যত প্রশ্ন এসেছে এই চ্যাপ্টার থেকে তার মধ্যে 90% প্রশ্নই হচ্ছে তোমার মুক্তিবেগ এবং স্যাটেলাইট, এদের যে জয়েন্ট কোশ্চেন। এই জন্য মুক্তিবেগ এবং স্যাটেলাইটের এই যে জয়েন্ট কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে বুঝে সলিউশন করতে হবে। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা
টপিকে ফোকাস করি না। আমরা টপিক বা থিওরি, বেসিক কনসেপ্ট এগুলোর উপর জোর না দিয়ে আমরা কোশ্চেন সলভ করার জন্য পাগল হয়ে যাই, আমরা কোশ্চেন সলভিং এর দিকে দৌড়াতে থাকি। কিন্তু কোশ্চেন সলভিং করার আগে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে তোমার ওই টপিকে ফোকাস করা প্রয়োজন ছিল, ওই থিওরির উপর ফোকাস করা দরকার ছিল, তোমার বেসিকটা ক্লিয়ার করার দরকার ছিল, তোমার কনসেপ্ট ক্লিয়ার করার দরকার ছিল। এরপরে তোমার সামনে যত রকমেরই কোশ্চেন দেয়া হোক না কেন, সহজ কোশ্চেন, হার্ড কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, যাই দেয়া হোক না কেন, তুমি অবশ্যই সেটা সলিউশন করতে পারবা যদি তোমার বেসিক কনসেপ্ট, ফাউন্ডেশন এগুলো যদি খুব ভালো থাকে, খুব স্ট্রং থাকে, যদি তোমার একটা ভালো বুঝ থাকে ওই টপিকের উপর, ওই থিওরির উপর, তাহলে তুমি ডেফিনেটলি এই যে A to Z যা যা আমি সলভ করালাম এইগুলা যদি এইভাবে তুমি বুঝে বুঝে সবকিছু পড়তে পারো, তাহলে ওই টপিকের উপরে হাজার হাজার প্রশ্ন তুমি নিজে সলিউশন করতে পারবা। এই জন্য সবসময় টপিক বোঝার উপরে তোমার ফোকাসটা বেশি রাখা উচিত, দেন কোশ্চেন সলভিং তো অবশ্যই আসবে। সো আজকের এই ভিডিও লেকচারে আমরা মুক্তিবেগ এবং স্যাটেলাইটের যত থিওরিগুলো আছে এই থিওরিগুলো নিয়ে ফুল ডিসকাশন করলাম। নেক্সট ভিডিও লেকচারে অর্থাৎ 5 নম্বর পর্বে মুক্তিবেগ এবং স্যাটেলাইটের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, যত টাইপের কোশ্চেন, স্পেশালি সমস্ত কোশ্চেন ধরে ধরে শেখার আসলে কিছু নাই। তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারে এই টপিকের উপরে বা এই কনসেপ্টের উপরে কি কি ধরনের প্রশ্ন এসেছে, তো তুমি ওই টাইপসগুলো খুঁজে বের করবা। গাধার মতো তুমি যদি হাজার হাজার প্রশ্ন সলভ করতে লেগে পড়ো, দেখবা যে অধিকাংশ প্রশ্নই সেম আসতেছে, এবং সেটাই হয়। বাংলাদেশের যত রকমের প্রশ্ন আছে, যত বইতে বা যত পরীক্ষায় অলমোস্ট একই ক্যাটাগরির প্রশ্নই বারবার ঘুরিয়ে ফিরে আসতে দেখা যায়। এই জন্য মেক শিওর যে তুমি ক্যাটাগরিগুলো বুঝতে পারছো কিনা, তুমি টাইপসগুলো বুঝতে পারছো কিনা। টাইপসগুলো বুঝে, ক্যাটাগরিগুলো যদি বুঝে তুমি কয়েকটা অঙ্ক করো, দেন ওই টাইপস বা ওই ক্যাটাগরির উপরে তোমার আর কিছু করতে হবে না। একই ক্যাটাগরির উপর হাজার হাজার অঙ্ক করার কিছু নাই। ক্যাটাগরি বা টাইপটা বোঝো, বুঝলে তুমি ওই টাইপসের উপর যে কোনো প্রশ্ন আসলেই সলিউশন করতে পারবে এমনিতেই। এই জন্য আমি সবসময় এই কাজটাই করে থাকি, আমি টাইপসগুলো করিয়ে দিই, যে টাইপসগুলো বা ক্যাটাগরিগুলো হতে পারে আমি ধরে ধরে প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে তোমাকে করিয়ে দিব। তারপরে ওইটার উপরে যে কোনো প্রবলেম আসলে তুমি নিজে হাতে সলিউশন করতে পারবা। তো নেক্সট পর্বে আমরা মুক্তিবেগ এবং স্যাটেলাইটের যত টাইপসের কোশ্চেন হতে পারে এগুলো আমরা সলিউশন করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।